হেমা এক লাফে কার্পেটের উপরে এসে বসে। সাথে ধীরে সুস্থে উঠে এলেন খায়রুল সারওয়ার। 2-1 পিস পকোড়া আর 3 জনের আড্ডা। তার মাঝেই ফোন বাজল। খায়রুল সারওয়ারের মুখে চিন্তার ছাপ এসে পড়ে। বিরক্ত হয়ে বললেন, লোকটাকে বুঝিয়ে আর পারলাম না। হেমা প্রশ্ন করল, কি হয়েছে বাবা? খায়রুল সারওয়ার জবাব দিলেন, না কিছু না, তুমি খাও। বলে হেমার মুখে পকোড়া পুড়ে দিলেন। 13 বছর বয়সী মেয়েটা তার, দুরন্ত চঞ্চল, হাসি এই দুই ঠোঁটে লেগেই থাকে। খায়রুল সারওয়ার দেখলেন, হাসলেন আনমনে। একবার ঋণের বোঝা নামলে মেয়েকে নিয়ে ঘুরতে যাবেন। এবার স্কুল বন্ধের পরেও যে কোথাও যেতে পারল না। মন খারাপ করেছে ভীষণ, তবুও মুখ ফুটে বলেনি। মেয়েরা বুঝি অল্প বয়স থেকে এত বুঝদার হয়। বাবার মুখের দিকে চেয়ে এবার গ্রীষ্মের ছুটিতে ঘুরবার পরিকল্পনাও মাটি চাপা দিয়েছে। হুট করে খায়রুল সারওয়ার বললেন, এবার গ্রীষ্ম নয়, শীতে ঘুরতে যাব, কেমন? হেমার ঠোঁট কামড়ে উচ্ছ্বাস ভরা নেত্রে তাকালো। এই তো, মন বলছিল সব বন্ধুরা ঘুরতে গেল, শুধু সে একাই রয়ে গেছে। ইচ্ছেটা কথা বাবা জানলো কি করে? বাবাই, তুমি কি মন পড়তে জানো? খায়রুল সারওয়ার প্রশ্ন করলেন। কেন মা? গ্রীষ্মের ছুটিতে ঘুরতে না যাওয়ার কারণে মাত্রই তো মন খারাপ হতে যাচ্ছিল, আর তুমি শীতে ঘুরতে যাওয়ার কথা বললে। বাবার কেন আজ এই আহ্লাদী মেয়েটাকে দেখতে ইচ্ছে হচ্ছে। প্রতিদিন দেখে, রাতে এসেও দেখে যায়। আজ এই বৃষ্টিতে অন্য দিনের চেয়ে বেশি মায়া কাজ করছে। ভাবছেন এর বিয়ের পর কি হবে। লোকটা ভালো রাখবে তো, তাকে যত্ন নেবে, অবহেলায় ফেলে রাখবে না তো তার প্রিয় ফুলকে। কে জানি। দরজায় বিকট কড়াঘাত পড়ল। বৃষ্টির আওয়াজের সাথে মিশে হেমার ঘর অব্দি এসেছে। তিনজনই একে অপরের দিকে চাইল। খায়রুল সারওয়ার দুজনকে বসতে বলে উঠে গেলেন। দরজা না খুলেই প্রশ্ন করলেন। অপর পাশ থেকে জবাব এলো। সন্দেহ হলো খায়রুল সারওয়ারের। এই ঝুম বৃষ্টিতে রাতের বেলায় মিটাচ্ছে ভেবে চিনতে দরজা খুললেন। সাথে সাথে সজোরে ধাক্কা খেয়ে পিছনের জমিনে লুটিয়ে পড়লেন। সামনে 5-6 জন লোক, হাতে ছুরি আর হকি স্টিক। আঘাত করলো পাঁজরে একজন, সময়টুকু দিল না। নাসিমা বেগম আন্দাজ করে ফেললেন সাথে সাথে। লাইট নিভিয়ে বিস্ময়ের সাথে থম মেরে থাকা হেমাকে আলমারির ভিতরে তুলে ঠেলে দিলেন। উত্তেজিত কণ্ঠে বললেন, খারাপ লোকেরাই এসেছে, বের হবি না, একদম বের হবি না, যত যাই হোক। হেমা, মনে থাকে যেন। মা, মা, ওরা বাবাকে মারছে, আমার বাবাকে মারছে। হেমা, এখানে থাক মা, দোহাই লাগে, তুই বের হলে তোকেও মেরে ফেলবে। হেমা ভীত সন্ত্রস্ত হয়ে বলে ওঠে নাসিমা বেগমের হাত ধরে, মা, মা তুমি যেও না, তোমাকেও মারবে ওরা। নাসিমা সরোয়ার মেয়ের গালে হাত রেখে ফিসফিস করে বললেন, তোর বাবাকে বাঁচাতে যাব, হাত ছেড়ে এখানে চুপচাপ থাক, বের হবি না, তোকে তোর বাবা দিব্যি। বাহিরে চেঁচামেচির আওয়াজ। ভরকিত চোখে চাইল হেমা। নাসিমা সরোয়ারও ফিরে কাতর চোখে মেয়ের ভীত মুখের দিকে চেয়ে বললেন, তুই থাক, তুই বেঁচে থাক, আমাদের মতো তোকে যেন আঘাত পেতে না হয়, লড়াই করে হলেও বেঁচে থাক। হাত সরিয়ে চলে গেলেন নাসিমা বেগম। হেমার গলার স্বর আটকে এলো, ডাকতে চাইল। মা! ঘরের বাতি বন্ধ হতে দেখে একজন ঘরে এলো। নাসিমা বেগমের চুল টানতে টানতে ডাইনিং টেবিলে ছুঁড়ে দিল। হেমার বের হতে চাই, তখনই ছুরির আঘাত খায়রুল সারওয়ারের পেটে ঢুকতে দেখে রক্ত দেখে নিঃশ্বাস আটকে গেল হেমার। চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। নিজের গলা চেপে ধরল, হাত পা অবশ। পুরনো রোগ জেগে বসেছে। অতিরিক্ত ভয় পেলে সে সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে পড়ে। পরপরই ছুরি চালালো নাসিমা বেগমের উপর। একজনের দেহ নিথর, আর একজন মৃদু কাঁপছে। কয়েকজন পাষাণ্ড ঘোরাফেরা করছে পুরো বাড়ি জুড়ে। চুলোয় বসানো খিচুড়ি পুড়ে যাচ্ছে। ঘরের জমিনে অর্ধ খাওয়া
পোখরাগুলো সাদা জমিনে রক্ত, শুধু রক্ত। সাথেই হেমার নিঃশ্বাস ক্ষীণ হয়ে ওঠে, অজ্ঞান হয়ে পড়ে। দম আটকে ছিল এতটা সময়, রসগোল্লার ন্যায় চোখ জোড়া খোলা। নিঃশ্বাস আটকে আছে, হাত পা অসাড়। কয়েক সেকেন্ড পেরোয়, কয়েক মিনিট। ঘাড়ের কাছে নিঃশ্বাসে ঝাপটা পড়তেই নিঃশ্বাস ছেড়ে দেয় হেমা। পেটের দিকে এক পুরুষালী হাত দেখল, চোখ ঘুরিয়ে মাসুকের ঘুমন্ত মুখ। আরো কিছুক্ষণ চেয়ে রইল এই নীরব ঘনিষ্ঠ মুখে। আওড়ায় স্বপ্ন, ওই খারাপ স্বপ্নটা। বাস্তব আর স্বপ্নের মাঝে গন্ডগোল আর হচ্ছে না। এতদিন যা অস্পষ্ট ভাসত সেই অস্পষ্টতা কেটে গেছে। আবারও সেদিনের মতো সব পরিষ্কার। যা দেখেছে, যা সহ্য করেছে। নিঃশেষ করা হয়েছে তার বাবা মাকে তার চোখের সামনে। কিছুই করতে পারেনি হেমা। ঘড়ির কাঁটা সকাল 7টায়। দিনের আলো ফুটেছে। দেওয়ালে টাঙানোর সাদা কালো ঘড়িটাও স্পষ্ট। হেমা যেখানেই তাকাচ্ছে সেখানেই চোখ স্থির হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য। ফের কিছু সময় অতিবাহিত করে মাসুকের দিকে তাকালো। আপনা আপনি হাত চলে গেল তার গালে। ধীরে ধীরে কয়েকবার হাত বোলায়, বলে ঠোঁট চেপে নেয়। ঢোক গিলে বড় বড় দৃষ্টিতে চেয়ে লম্বাটে শ্বাস ফেলল। উঠে দাঁড়ায়, একবার দরজার দিকে চেয়ে একবার মাসুকের দিকে চোখ যায়। কদম এগিয়েও ফিরে নিল হেমা। সামান্য ঝুঁকল মাসুকের দিকে। অবশেষে ঠোঁট ছুঁয়ে দেয় গালে। বিভোর ঘুমে আচ্ছন্ন এই মানুষটাকে চেনে হেমা, খুব খুব চেনে। স্বপ্নে যা এসেছিল সেটি তার অতীত, আর এই মানুষটা তার বর্তমান। আজ হিসেবে গরমিল হয়নি, অসুবিধা হয়নি বুঝতে। পাগলামো করতে ইচ্ছে হয়নি। নিজের মধ্যে এক অদ্ভুত শক্তির উৎস পেল। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে খুব ভালো মতোই বুঝল হেমা। ভারী নিঃশ্বাস ফেলে সোজা হয়ে কদম ফেলে বাহিরে। নিজের ঘর পেরিয়ে সদর দরজা খুলে বেরিয়ে পড়ল। অতীত বর্তমানের অঙ্ক তো মিলল, কিন্তু ভবিষ্যৎ? আর কোনো গ্রীষ্ম, বর্ষা, শীতে যে ঘুরতে যাওয়া হলো না। দীর্ঘ সময় ধরে হেমাকে ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি TFCBT দেওয়া হচ্ছিল। মাসুক পূর্বে কিছুটা চিন্তিত হলেও এক পর্যায়ে এসে সে সাহস জুগিয়ে হেমার সামনে তার বাবা মায়ের মৃত্যুর করুণ সত্য স্পষ্টভাবে তুলে ধরে। ইন্ট্রোসিভ মেমোরি ফলে অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত এবং বারবার ফিরে আসার পরেও হেমা নিজেকে নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা মাসুকের দৃষ্টিগোচর হয়েছে বহু আগে। মাসুক হস্তক্ষেপ করেনি, তাকে তার মতো করে লড়াই করতে দিয়েছে। হেমার ট্রমা প্রসেসিং খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়েছে। আজকের স্বপ্নের ফ্ল্যাশব্যাক হেমার মস্তিষ্কে শকের মতো কাজ করেছে। নিয়ন্ত্রণ না হারিয়ে নিজেকে দমিয়ে রাখার ফলে মানসিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষণ। থানায় বসে মাসুকের মস্তিষ্কে ফ্ল্যাশব্যাক হলো। ভুল কোনো চিকিৎসা তাকে দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছে সবটা সঠিক। তাহলে কি হেমা আর তার রইল না? 90% সুস্থ হওয়ার পরপরই ত্যাগ করল তাকে। হেমাকে খুঁজবার জন্য শান্তনু চারিদিকে সার্চ চালানোর আদেশ দিয়ে দিয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় সকালে বেরিয়েছে হেমা। এখন দুপুর গড়ালো, কোনো হদিশ নেই। টেবিলের উপর বাজতে থাকা ফোনের দিকে নজর গেল শান্তনুর। বলল, তোর ফোন বাজছে মাসুক। মাসুক নিঃশব্দ, যেন পাথরের মূর্তি। তার মুখে কোনো ভাবের সঞ্চার নেই, কোনো নড়াচড়া নেই। পুরো শরীর যেন থমকে আছে। শুধু নিঃশ্বাসের ওঠা নামা আর চোখের পলক ফেলা ব্যতীত অন্য কোনো সাড়া নেই। শান্তনু বুঝতে পারল মাসুকের এই নিশ্চুপতা এক অন্তর্গত ঝড়ের ইঙ্গিত, যে ঝড় এই শান্ত দৃঢ় মানুষটাকে আঘাত করেছে। মাসুক বাড়ি থেকে কল, দরকারি কিছু হতে পারে, ধর। মাসুক শুনেও শুনল না। ধীর স্থির হাত এগিয়ে ফোন সাইলেন্ট করে রাখল। এক শান্ত নয়নে শান্তনুর দিকে চেয়ে বলল, ওকে সেফলি খুঁজে বের করতে পারবি? মাসুক নিজের প্রতি তাচ্ছিল্য করেই হাসে। সঙ্গে সঙ্গে আবার বলল, বোকা মেয়ে, আমি ওকে আটকে রাখতাম কেন? লুকিয়ে কিছু না জানিয়ে আমার থেকে দূরত্ব নিতে হবে? হেমা স্বাধীন, ওকে পেলে জানাস, আমি ওর মুক্তির পথে বাধা হব না। শান্তনু জবাবে বলে ওঠে,
তোকে নিয়ে এসব কথা আশা করিনি। তুই যা ভাবছিস সেটা নাও হতে পারে। তোর কণ্ঠস্বর বলছে তুই নিজেই শিওর না এই ব্যাপারে। শান্তনু বলে, তুই যা বলছিস সেই বিষয়টা তুই শিওর? আমার মন বলছে পাগলের মতো কথাবার্তা বলবি না। হেমা সুস্থ। হেমা এখন জানে বুঝে কখন কি করতে হবে। সে মানিয়ে নিয়েছে ওর বাবা মায়ের মৃত্যু। কিভাবে কেন মৃত্যু হয়েছে সেটিও সে এখন বুঝে। সংসার বুঝে, স্বামী স্ত্রীর সম্পর্কও বুঝে। আমি তাকে দেখেছি প্রায়ই ভাবতে, কিন্তু কিভাবে সেটি আমার কাছে খোলাসা করতে চায় না। কথা লুকাতে শিখেছে, আর আমাকে ছেড়ে যেতেও। মাসুকের কণ্ঠস্বর অন্যত্র দাম্ভিক শোনালো। বুকের অন্তঃস্থল থেকে যে কথাগুলো উঠে আসছে শান্তনু ঠিক ঠিক ধরতে পেরেছে। চশমার পিছনে করুণ চোখটা যন্ত্রণায় ভরা। অবশ লাগছিল মাসুককে। অনেক খুঁজেছে হেমাকে এতক্ষণ। শরীরের শক্তি ফুরিয়ে এসেছে। থানায় এসে যেন শ্বাস ফেল। সাধারণত 24 ঘন্টা অপেক্ষা করতে হয়। হেমার মানসিক স্বাস্থ্য বিবেচনায় সার্চ কয়েক ঘন্টার মধ্যে শুরু হলো। হুট করেই মাসুক উঠে দাঁড়ালো, ফোন পকেটে ঢুকিয়ে বলল, আমি ওকে খুঁজতে যাচ্ছি। আমি জানি ও আমার কথা বুঝবে, আমাকেই বুঝে সবচেয়ে বেশি। তাকে আমি বলবো ছেড়ে যেতে চাইলে যাও, কিন্তু এভাবে না। মাসুক, ডাকলো শান্তনু। মাসুক বলল, ওর সুখ আর সেফটি অনেক ইম্পর্টেন্ট। বলে বেরিয়ে গেল মাসুক। শান্তনু বড় নিঃশ্বাস ফেলে। থামানো যাবে না তাকে, অযথা সময় নষ্ট করা হবে। সার্চ টিমকে কল করলো, বলল, আমি আজ রাতের মধ্যে হেমার খবর চাই। ইমিডিয়েটলি কাজ করো। খবরিদের কাজে লাগাও ফার্স্ট। শহরের বুকে ঘন আধারের চাদর নেমে এসেছে। অলিতে গলিতে রিস্কার টুংটাং শব্দ আর মানুষের কোলাহলে মুখরিত নগরী। সেই ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে এগিয়ে চলেছে এক জোড়া ক্লান্ত পা। হেমার কোমল মুখে ক্লান্তির ছাপ, কাঁধে ভারী ব্যাগ ঝুলছে। বিধ্বস্ত শরীর, ক্ষুধায় অবশ। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। মাথায় হাত রেখে দাঁড়ালো সে। কেঁদে কেঁদে মাথা ধরিয়েছে। রাস্তায় এক কোণে থমকে দাঁড়ালো। মনে করার চেষ্টা করলো বুকের মধ্যে কাঁপুনি, পথ চিনতে পারছে না। সাথে ফোন নেই। এই কি, আবার কি ভুলে গেল? নিজেকে কিছুটা সময় দিল। এই পথ ধরেই এসেছিল। আশেপাশে তাকিয়ে চিনবার চেষ্টা করলো এখন কোথায় যাবে। সবকিছু আবছা লাগছে কেমন যেন। নিজেই নিজেকে বলল, মনে করার চেষ্টা করো। ঘামে ভেজা মুখ, কুচকানো শার্টের অবসন্ন দেহ নিয়ে বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ায় মাসুক। দরজার কাছে ছেলের এই করুণ চেহারা দেখে শান্তনা বেগম উদ্বিগ্ন হয়ে এগিয়ে আসে। কিছু জিজ্ঞাসা করার আগে মাসুক তার হাত তুলে ইশারায় থামিয়ে দেয়। গভীর এক দীর্ঘশ্বাসে সে বলে ওঠে, পাইনি খুঁজে। মাসুকের কণ্ঠে ধ্বনিত হয় বিষণ্ণতা। শান্তনা বেগমও চিন্তিত। কোথায় গেল মেয়েটা? সকাল থেকে সন্ধ্যা গড়িয়েছে। জহির সাহেবও এদিক ওদিক খোঁজ করে যাচ্ছেন। চিন্তিত নয় শুধু রিমা এবং মৃদুল। সুযোগ হাতছাড়া করল না রিমা। কাটা ঘায়ে নুনের ছিটে ফেলে বলে উঠল, এসব আগেই জানতাম আমি। গেল তো এবার। তুমি ওর খাতির যত্ন করলে আর তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভেগেছে। আকস্মিক ঘাড় গরম হয়ে ওঠে মাসুকের। মুখমণ্ডল কঠিন। চোখ থেকে চশমা খুলে ছুঁড়ে ফেলল পাশে। গাঢ় দাম্ভিক সুরে বলল, আর একটা বাজে কথা বললে সম্পর্কের লেহাজ ভুলে যাব। আপনি আমার কেউ হন না। আমার কাছে আপনার স্থান শুধুই ভাইয়ের বউয়ের, এতটুকুই। আমার ব্যক্তিগত বিষয়ে যদি নাক গলাতে আসেন ভালো হবে না। অনেকবার বলেছি, এটাকে শেষ ওয়ার্নিং বলে ধরে নিন। রিমা রক্তচক্ষু হয়ে চাইল, কিন্তু কিছু বলতে পারল না। মৃদুল বাড়ি নেই। আজ আসুক, তারপর সব বলা যাবে। মাসুক চেঁচিয়ে বলল, সরেন সামনে থেকে। এই মুহূর্তে আপনার চেহারা দেখতে ভালো লাগছে না আমার। ঘরে ফিরে মাসুক সোজা বারান্দায় গিয়ে দাঁড়ায়। ভারী শ্বাস ফেলে গ্রিলের সঙ্গে কপাল ঠেকিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আসার পথে হাত কেটে গেছে। সাদা ব্যান্ডেজ, লালচে ছাপ স্পষ্ট। এই মুহূর্তে তার হুঁশ বোধহয় বিলীন হয়ে আছে তার। বুকের ভিতর বারবার তীব্র চাপা ভয় শীতলতার স্রোতের মতো বয়ে যাচ্ছে। হেমা কি কোনো বিপদে পড়ল? কোথায় আছে সে? কি অবস্থায় আছে? এতক্ষণ ধরে খুঁজেও তার কোনো সন্ধান মেলে না।
চোখ বুজে দাঁড়িয়ে রইল মাসুক। শরীরে শক্তি হারাচ্ছে, দুর্বল লাগছে। আবার কি বের হওয়া উচিত তার? রাত হয়েছে, রাতের বেলা যদি ওর কোনো সমস্যা হয়। হুট করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুরে তাকানোর পূর্বে পিছন থেকে চাপড়ে ধরার ব্যালেন্স হারিয়ে সামনের দিকে ঝুঁকে যায় মাসুক। বল প্রয়োগ করে কেউ পিছন থেকে জড়িয়ে ধরে আছে। বুকটা ধক করে উঠল মাসুকের। এক স্নিগ্ধ ঘ্রাণ নাকে এসে পৌঁছাতেই মস্তিষ্ক শূন্য হয়ে গেল। বুকের দিকে শার্ট খামচে ধরে আছে দুটো হাত। মাসুক নিজের চেতনা ফিরল। হাত ছাড়িয়ে ঘুরে তাকায়। বুঝতে বাকি নেই তার সামনে কার প্রতিচ্ছবি ফুটতে পারে। হেমার লালচে নতজানু মুখ দেখে এক নিমিষে অন্তরের সমস্ত ভয় উধাও। দরজায় শান্তা বেগম হাসি মুখে দাঁড়িয়েছিলেন। দুজনকে মুখোমুখি দেখে দরজায় ভিড়িয়ে সরে গেলেন তিনিও। মাসুক গম্ভীর গলায় শুধায়, কোথায় গিয়েছিলে? হেমা অপরাধীর ন্যায় চোখ তুলে একবার তাকালো, আবার নামিয়ে বলল, পথ হারিয়ে ফেলেছিলাম, রাস্তা চিনতে পারছিলাম না। হেমার দুই গাল চেপে মুখ তুলল মাসুক। ব্যথা যেন না পায় সেদিকেও খেয়াল রেখেছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে, আমি জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে? বাসায়। মাসুকের কপালে ভাঁজ পড়ল। বলল, বাসায়? কিসের বাসা? কার বাসা? আমি তোমাকে নিয়ে রাস্তায় থাকি? হেমা মুখ ছাড়িয়ে আবার মাথা নুয়ে ফেলল। চোখের পলক পড়ছে বারবার, ঠোঁট কাঁপছে অনবরত। কেঁদে ফেলবে হয়তো। মাসুক লক্ষ্য করলো তার সব কিছু। উচ্চতায় তফাৎ। মাথা ঝুঁকে পড়ে হেমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে যেতে চাইছো? হেমা না বোধক মাথা নাড়িয়ে মুখ তুলে তাকায়। মাসুককে ঝুঁকে থাকতে দেখে ঘাবড়ে গেল। যতবার তার দিকে ঝুঁকে এসেছে ততবারই চোখের গভীরতায় ছিল নিদারুণ প্রশান্তি। আজ দৃষ্টি ভিন্ন, রাগী মুখ, রাগী দৃষ্টি। ঢং করবে না, সোজা জবাব চাই আমি। ছেড়ে যেতে চাইছো? ভালো লাগছে না আর আমাকে? ইয়েস অর নো? এর ঊর্ধ্বে একটা দাড়ি কমাও যেন অতিরিক্ত না বেরোয় তোমার মুখ থেকে। হেমা তড়িৎ গতিতে জবাব দেয়। না। হেমার বাহু চেপে মাসুক বলে ওঠে, তাহলে আমাকে এত অস্থির কেন করলে? আমি পাগল হয়ে যাচ্ছিলাম ভেতরে ভেতরে। তুমি জানো কোথায় কোথায় খুঁজেছি তোমাকে? কাউকে কিছু না জানিয়ে হুট করেই চলে গেছো। তুমি জানো, বুঝো আমার ভালোবাসার গভীরতা কতটুকু? পরিমাপ করতে জানো? আমি রাতে মিনিটে মিনিটে উঠে তোমাকে দেখি। কাজের ফাঁকে মনিটরে তোমার দিকে আমার নজর থাকে। আমি কাউকে পরোয়া না করা মানুষ ছিলাম হেমা। কারো প্রতি আমার মায়া হতো না। রোবোটিক জীবন ছিল আমার। সেখান থেকে তোমার কারণে, তোমার জন্য সম্পূর্ণ জীবন পরিবর্তন করেছি। মানুষ আমি। ইচ্ছে করে মাঝে মধ্যে এসবের প্রতিদান চেয়ে বসি। তোমার তরফ থেকে দৃঢ় অনুভূতি পাওয়ার অপেক্ষায় বসে আছি। দিন গুনেছি তোমার সামান্য একটু ভালোবাসা পাওয়ার লোভে। আজ মনে হচ্ছিল সব শেষ। মাসুকের চোখের কোণ বেয়ে এক শিশির বিন্দু ঝরে পড়ল। হেমা তার চোখ থেকে ঝরে পড়া বিন্দু কণাকে দেখল ভীষণ মনোযোগ দিয়ে। বারংবার ফেলা উষ্ণ নিঃশ্বাস মাসুকের অন্তরে অধীরতা তুলে দিচ্ছে। শেষ না, শুরু। হেমা হাত দিয়ে মাসুকের সিক্ত চোখের কোণ মুছে দিল। হাত টেনে ঘরে নিয়ে এলো। বিছানার উপর রাখা বড় একটি কালো ব্যাগ। মাসুক আশ্চর্য চোখে তাকালো, জিজ্ঞাসা করলো, এই ব্যাগে কি? তুমি বসো, আমি দেখাচ্ছি। নিজেই বসিয়ে দিল মাসুককে বিছানায়। হাঁটু জমিনে ভাঁজ করে বসলো হেমা। ব্যাগ খুলে এক এক করে বের করতে লাগলো কিছু শাড়ি, পাঞ্জাবি, ডায়েরি, খেলনা আর একটি ছবির ফ্রেম। মাসুকের বিস্ময় চরম সীমায়। প্রশ্ন করবে তার আগেই হেমা বলে ওঠে, আমি এগুলো নিয়ে এসেছি। আমি আবার বাবা মায়ের সব কিছু নিয়ে এসেছি। জিনিসগুলো পুরনো, ময়লা পড়ে গেছে। সেখানে মনোযোগ দেওয়ার পূর্বেই মাসুক প্রশ্ন করে, কোন বাড়িতে গিয়েছিলে তুমি? হেমা উদাস নয়নে চেয়ে বলল, আমার বাড়ি ছোট্ট একটা বাড়ি, যেখানে আমি আমার বাবা মাকে থাকবো। জানো, আমি রাস্তা চিনেছি, হেঁটে গিয়েছি সেখানে। মাসুক বিস্ফোরিত চোখে চেয়ে বলল, তোমার সাহস তো কম না। অনেক সাহস করে গিয়েছি। সেটা দেখতেই পাচ্ছি। হাই মেয়ে, আমাকে বললে আমি নিয়ে যেতাম না? পাকনামো করতে একা একা চলে গেছো। সাথে ফোন নেই, রাস্তা জানা নেই। একটু আগে বললে রাস্তা ভুলে গিয়েছিলে, এখন বলছো রাস্তা চিনেছো।
স্পষ্ট বলো তো কি বলতে চাও? হেমা জবাব দেয়। ফিরে আসার পথে রাস্তা ভুলে গিয়েছিলাম। হেমার উল্টোপাল্টা কথায় মাথায় তালগোল পাকাচ্ছে। মাসুক বুঝল না, জোর করার ভঙ্গিতে বলল, ঠিক করে বলো, আমি তোমার কথা বুঝতে পারছি না। শুরু থেকে বলবে, একটা ওয়ার্ড যেন মিস না যায়। অস্থির হয়ে উঠেছিলাম আমি ভীষণ। ওই ওই খারাপ দৃশ্যটা আমার স্বপ্নে এসেছে। আমি আমার বাড়ির রাস্তা কল্পনা করছিলাম মাসুক। সবকিছু আমার কাছে স্পষ্ট ছিল। আমার মনে হচ্ছিল আমার এখনই সেখানে যেতে হবে। ভালো লাগছিল না, মনে হচ্ছিল বুকের উপর পাথর চেপে রেখেছে। কণ্ঠ ভার হয়ে এলো হেমার। কণ্ঠের বাচ্চমো কোথায় যেন হারিয়ে যাচ্ছে তার। স্বাভাবিকভাবেই কথা বলে, কিন্তু কোথাও না কোথাও সেই রেশ একটুখানি রয়ে গেছে। মাসুক হেমাকে নিজের পাশে এসে বসায়, ঘুরে বসে তার দিকে। হেমা মাসুকের দিকে চেয়ে চোখ নামিয়ে ফেলে বলে, তোমাকে জাগাতে ইচ্ছা হয়নি, কিন্তু যাওয়ার আগে ভালোবাসা দিয়ে গিয়েছি। মাসুক অকস্মাৎ মৃদু হাসে, পরক্ষণেই প্রশ্ন করে, এগুলো কি পাগলামো নয়? আমাকে ডাক দিলে আমি উঠে তোমাকে নিয়ে যেতাম। হেমা ছলছল নয়নে তাকালো। ঠোঁট উল্টে যাচ্ছে তার বারবার, চোখের কোণে জমা হয়েছে অজস্র অশ্রুবিন্দু। বলল, একা যেতে চেয়েছিলাম বাবা মায়ের কাছে, কিন্তু সেখানে তাদের পেলাম না। জানো, আমার বাড়িটা না অনেক ছোট। গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাহিরে। কেউ থাকে না এখন সেখানে। রাস্তায় দাঁড়িয়ে আমার পুরনো সব কথা মনে পড়ছিল। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা আমার হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, মা আমাকে আইসক্রিম কিনে দিয়ে বাসায় নিয়ে আসছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা মহিলা আসলো, আমাকে জড়িয়ে হঠাৎ কান্না শুরু করে দিল। আমি ভয় পেয়ে যাই, তাকে সরিয়ে পালাতে চাইছি। পরে সে বলল সে আমাকে চেনে, আমার বাবা মাকে চেনে। আমার হাত ধরে আমাকে বাড়িতে নিয়ে যায়। বাড়ির চাবি ছিল তার কাছে, আমার চাচু নাকি দিয়েছে তাকে সেটা। ভিতরে ঢুকে আমার বুক কেঁপে ওঠে। সবকিছু আগের মতন আছে, সবকিছুর উপর শুধু ময়লা আর ময়লা, কিন্তু আমি। মাসুক হেমার হাত চেপে ধরল শক্ত করে। তাকে কথা বলতে দেওয়া অত্যাবশ্যকীয়। আশ্বাস দিল তাকে। বলল, শুনছি, বলো তারপর কি হলো? সামান্য হেঁচকি তুলে হেমা বলল, আমি সব শুয়ে দেখেছি, তারপর এক এক সব ব্যাগে করে নিয়ে এসেছি। দেখো কি অবস্থা কাপড়গুলোর। মাসুক হেমার গালে হাত রেখে বলে, কাপড়ের অবস্থা দেখে কি হবে? যে অবস্থায় থাকুক না কেন, প্রত্যেকটা জিনিসই অনেক দামি। কান্নার মাঝেও মুখে এক চিলতে হাসি ফুটল। এক এক করে সব বের করে দেখতে লাগলো। ফ্রেমে খায়রুল সরোয়ার আর নাসিমা সরোয়ারের বিয়ের ছবি, একেবারে সাদামাটা। সেই পরিস্থিতিতে হয়তো কোনো আয়োজন করার সুযোগ হয়নি। লাল শাড়ি সেজন লাল শাড়িতে সেজেছেন নাসিমা সরোয়ার। এই যা, হেমা বলল, এটা দেখেছো? এটা আমার বাবার পাঞ্জাবি। তারপর এটা আমার মায়ের শাড়ি। গোল্ডেন ঘড়িটা আমার বাবার, কানের দুলটা মায়ের। এই পুতুল, আমার মনে পড়েছে এই পুতুল দিয়ে আমি খেলতাম। এই রেলগাড়িটা আমাকে বাবা দিয়েছিল। সব মনে আছে দেখছি। সরল বাক্যে হেমা বলল। সেখানে গিয়ে আমার সব মনে পড়েছে। একে অপরের চোখের দিকে চেয়ে নীরব রইল দুজনেই, যেন আলাপ চলছে নিঃশব্দে। হুট করে আটকে গেল এই স্তব্ধ আলাপচারিতায়। কিছু সময় পরে মাসুক বলল, সে যাই হোক, তুমি আজ যা করেছো খুবই বাজে একটা কাজ করেছো। আমাকে না জানিয়ে গিয়েছো, ক্ষমা পাবে না সহজে, বলে দিলাম। আমার ধৈর্য দেখেছো, রাগটাও দেখা উচিত। হেমা মাসুকের দিকে এগিয়ে আসে, মাসুকের দুহাত চেপে ধরে হেসে বলল, আমাকে আবার বিয়ে করবে? আমি মায়ের বিয়ের শাড়ি পরে বউ সাজবো। তোমাকে জ্বালাবো না, না জানিয়ে আর কোথাও যাব না। তোমার প্রতি আমার যা যা দায়িত্ব সব পালন করব, প্রমিস। আমার আর ভয় পেতে ইচ্ছে হয় না, সবার মতন স্বাভাবিকভাবে বাঁচতে ইচ্ছে হয়। আমার মনে পড়েছে মা আমাকে বলে গিয়েছিল লড়াই করে বাঁচতে হবে। আর
আমার ভাগে লড়াই তুমিই করলে, এখন আমি তোমাকে ভালো রাখবো, বলো আমাকে আবার বিয়ে করবে? স্নিগ্ধ সকালের আলো বাতাবরণে শোভা পাচ্ছে, আর পাখিদের কিচিমিচির শব্দে প্রকৃতি জেগে উঠেছে। আজ ভোরে মাসুক কাউকে কিছু না জানিয়ে কয়েকজন লোক নিয়ে বেরিয়ে পড়েছে। হেমার বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। ইচ্ছে একটাই, এই বাড়িটাকে আগের রূপে ফিরিয়ে আনা, ঠিক যেমনটা হেমা বলেছিল। যেমন কেটেছে তার অতীত এখানে, দুঃখের সময় নয়, সুখের স্মৃতিগুলো পুনরাবৃত্তি করতে এসেছে। হেমার দেওয়া প্রত্যেকটা ছোট্টখাট্ট বিবরণ মাসুকের মনে গাঁথা। হেমা বাড়ির চাবি এনে দিয়েছিল, তাই বাহিরের দরজা খুলতে খুব একটা কষ্ট হয়নি। তার পূর্বেই নারী কণ্ঠে জোরালো ডাক পড়ল। সকলেই ঘুরে তাকায়। এক বৃদ্ধা লাঠি নিয়ে দৌড়ে আসছেন, খ্যাপাটে মুখ তার। তেড়ে এলেন মাসুকের দিকে, লাঠি দেখিয়ে বললেন, এই বেটা, এই বাড়ির ধারে আইসস কেন? মাসুক চমকিত ভঙ্গিতে তাকালো। জবাবে কিছু বলার পূর্বেই সে আরও এগিয়ে আসলেন। মাসুককে পা থেকে মাথা পর্যন্ত মেপে বললেন, ভালো ঘরের পোলা মনে হইতাছে, টাকা পয়সাও আছে মনে হয়, আবার আমার ভাগ্নের বাড়ি দখল করবার আইসস? মাসুক দ্রুত গতিতে নাবোধক মাথা দোলায়, বলে, এমন কিছুই না, আমি লাঠির আঘাত করবেন বলে ভীষণ রাগান্বিত সে। মাসুক ভাবল হয়তো ইনি সেই যে হেমাকে সেদিন বাড়িতে নিয়ে গিয়েছিল। তেজি সুরে বললেন, দিমু নাকি লাঠির বাড়ি? কি ভাবছস আমার ভাগ্না নাই দেখা বাড়ি দখল করবি? এক কেড়ে দিমু না। বুড়ি হইছি, শরীরে এখনো অনেক শক্তি। বাইর হ, বাইর হ কইতাছি। মাসুক অনিচ্ছায় হেসে ফেলল। বৃদ্ধার মুখে আশ্চর্যের ছাপ। বললেন, এই বেটা, হাসস কেন? মাসুক হাসি থামায়, বলে ওঠে, হাসছি নিজের কপালের উপরে। আচ্ছা, ওইটা পরে হাসিস। ওই যে সামনে দেখতেছস, ওইটা আমার বাড়ি। আমি কিন্তু কোনো ফকিন্নি না, আস্তা একটা বাড়ি আমার আছে। এলে বাসে দেখে আমার ভিখারি ভাববি না, এক্কেরে থানায় নিমু। বাইর হ আমার খাইরুলের বাড়ি থেকে। মাসুক চাইলো হাতের লাঠিটা নিজের হাতে নিতে, কিন্তু পেল না। তেতে উঠলেন বৃদ্ধা। মাসুক বুঝল যেহেতু ভাগ্নে বলেছে, সেহেতু খায়রুল সাহেব এবং খতিব সাহেবের খালা হবেন, সম্পর্কে তার দাদির শাশুড়ি। মাসুক আর জোর করল না, বলল, হাসির কারণ জানতে চাইবেন না দাদি? আবার দাদি কয়? তয় তোর হাসির কারণ কদেহি? নিজের কপালের উপর হাসছিলাম, প্রথমবার শ্বশুর বাড়ি এসে লাঠির বাড়ি খেতে হবে বলে। দিন দুটো বাড়ি কপালেই দিন। মাসুমা বেগম লাঠি নামালেন তৎক্ষণাৎ। পূর্বের চেয়ে আরো বেশি কপাল কুঁচকে তাকালেন। বুঝতে অসুবিধা হচ্ছে তার। বললেন, এটা তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, তুমি কেডা? আপনার হেমার একমাত্র বর। মাসুমা বেগমের চক্ষু জলজল করে উঠল। কুচকানো চামড়া, মুখ থেকে আদুরে হাসি ফোটে। কি অমায়িক লাগে তাদের হাসি দেখলে। প্রাণ জুড়ায় এই বয়সের মানুষদের বাচ্চামো হাসি দেখে। মাসুমা বেগম এগিয়ে এলেন, মাসুকের বাহুতে হাত বুলিয়ে বললেন, তুমি আমার নাচ জামাই, আমার হেমারে বিয়া করছো? মাসুক মাসুমা বেগমের দুহাত আগলে বলল, হুম। হাই হাই, তোমারে মারতে আইছি। সি 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 সি, বুড়ি হইছি, মাথা কাম করে না, বুঝলা? আহো আমার ঘরে আহো। মাসুক মাথা নাড়ে, বলে, আসবো, কিন্তু এখন না দাদি। আপনার হেমার বাড়িকে আবার আগের মতো সাজাতে এসেছি, ঠিক যেমনটা 10 বছর আগে ছিল। হুট করে মাসুমা বেগমের চোখে পানি ছলছল করলো। বলল, আমার পোলারা, আমার দুইটা কলিজা গেল গা ছাইরা। আমার হেমার অবস্থা জানতাম না রে নাচ জামাই, খুঁজছি অনেক, ওই দিন পাইছি রাস্তায়। আমার পরাণ জুড়াই গেছে। তুমি বলে ডাক্তার, তোমার কথা কইছে হেমা, ওরে ভালো রাখো। ওকে ভালো রাখবো, তবে আপনি বলুন, আপনি কি একা থাকেন? না না, একলা থাকুম কেন, আমার 3 মাইয়া বিয়া দিছি, ওরা আমার বাড়ির থাকে। আমার ভরা সংসার। খতিব মরণের আগে আমার এই বাড়ির চাবি দিয়া গেছিল, আর হেমার নামে এই বাড়ি দিয়া গেছিল, ওর বউ পোলার কাছ থেইকা আড়াল কইরা। মাসুক হেসে বলল, আপনার সংসারে আরো একজন যোগ হলো তাহলে। কেডা? আমি। হ, আমার চাঁদের টুকরা নাচ জামাই। আহো, আইজ আমার বাড়িতে 2টা ভাত খাইবা।
দাদি, আপনার নাতনির বিয়ে, আপনি তৈরি হন। এ বাড়ি থেকে বিদায় দিবেন নাতনিকে। হেমা বাড়ির প্রত্যেকটি কোণ তন্ন তন্ন করে খুঁজেও মাসুকের কোনো সন্ধান পেল না। বারবার শান্তা বেগম আর জহির সাহেবের কাছে জানতে চাইলে তারা সাফ জানান এই ব্যাপারে কিছুই জানে না। হেমার বুকের ভিতর শঙ্কা তৈরি হলো, মাসুক কি তাকে শাস্তি দিচ্ছে? হেমা তো সেদিন তাকে না জানিয়ে চলে গিয়েছিল, সেই অভিমানে কি মাসুকও তাকে ছেড়ে গেছে? হেমার হৃদয়ে গভীর উদ্বেগ কম্পন শুরু হলো। ঠিক তখনই কলিং বেল বাজে। শান্তা বেগম উঠে যাওয়ার পূর্বেই হেমা দৌড় লাগায়। দরজা খুলে দ্রুত স্বস্তি পেল। মাসুক দাঁড়িয়ে। হেমা বলল, ভেবেছিলাম তুমি চলে গেছো। হেমা এমন আবেগঘন কথার গুরুত্ব পেল না। মাসুক তাকে এড়িয়ে ঘরের দিকে চলে গেল। আড়ালে মুচকি হাসল। পিছনে হেমা চুপচাপ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে। ঘরে গেল না আর, অপেক্ষা করলো শান্তা বেগম আর জহির সাহেবের সাথে বসে। 15 মিনিটের মধ্যে বেরিয়ে এলো হাতে লাগেজ নিয়ে। হেমার সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, চলো। হেমা অবাক সুরে প্রশ্ন করে, কোথায়? তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। হেমা এক লাফে উঠে দাঁড়ালো, বলল, কেন? বাড়ি কেন? এটাই আমার বাড়ি। বেশি কথা বলবে না, চলো। হেমা বাধ্য হয়ে ঘরের সাধারণ কাপড়ে বেরিয়ে এলো। একবার সাহস করে বলতে চেয়েছিল যেতে চায় না, কিন্তু মাসুকের চোখের কঠিন দৃষ্টি থেকে আর সাহস হলো না। আগে কখনো এমন ভয় অনুভব করেনি হেমা। নিঃশব্দে চোখের জল চেপে ধরে বসে রইল। বাড়ির সামনে গাড়ি থামতেই মরিচাবাতের আলোয় তার চোখের জল চিকচিক করে উঠল। মাসুকের কোনো কথা না বলে লাগেজ হাতে নিয়ে হেমার কাপা হাত ধরে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই যেন ঝটকা খায়। সেদিনকার পুরনো ময়লা আচ্ছাদিত ঘর পরিষ্কার, সবকিছু চেনা চেনা লাগছে। ঠিক এইরকমই ছিল তাদের বাড়ি। সাথে রয়েছে মাসুমা বেগম, তার 3 মেয়ে এবং তাদের পরিবার। চোখের জল শুকিয়ে গেছে, বুক কাঁপছে, ভেসে উঠছে সবকিছু যেন। সামনে দাঁড়ানো সকলেরই মুখে হাসি। হেমা তাদের চেনে আবার চেনে না। হেমা ঘুরে মাসুকের দিকে তাকালো। সবার সামনে হুট করে জড়িয়ে ধরল মাসুককে। মাসুক আড়ালে হেমার কোমর জড়িয়ে ফিস ফিস করে বলল, সবাই দেখছে কিন্তু। দেখুন, আমি আমার বরকে জড়িয়ে ধরেছি, সবাই দেখুন, হিংসে করুন। এখন ছেড়ে দাও, তৈরি হও, আমার বউ রূপে নিতে আসবো। আর হ্যাঁ, রাতে যত ইচ্ছে জড়িয়ে ধরো, না করবো না। হেমা ছেড়ে দিল। আজ কেন যেন এই বাড়িতে সে কান্না পাচ্ছে না। পাশে এবং সামনে দাঁড়ানো মানুষগুলো তার পরিচিত, ভীষণ আপন। এক তিক্ত অতীত পেরিয়ে নতুনের স্বাদ গ্রহণ করলো। মাসুক কানের কাছে এসে বলল, আসছি। আয়োজন খুব বড় কিছু নয়। হেমার বউ সাজার ইচ্ছে পূর্ণ, খানা পানি আর পরিবারের সাথে কিছুটা আনন্দ ঘন সময় কাটানো, এই তো। মাসুকের পরিবারের ঘনিষ্ঠজনেরা আসবে, আর থাকবে শান্তনু, দাদি, ফুপ্পি আর ফুফাতো ভাই বোনদের হাসি ঠাট্টার মাঝে হেমা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। দুজন ফুফাতো বোন তাকে সাজানোর কাজে ব্যস্ত। তবুও কেন যেন তার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। স্বস্তির আর শান্তির অনুভব যেন একমাত্র একজনেরই মধ্যে। তার কাছে নিজেকে উজাড় করা যায়। মনে পড়ছে প্রতিটা মুহূর্ত। এমন সময় মাসুমা বেগম এসে উপস্থিত হলেন। হেমার মুখে খাবার তুলে দিয়ে বললেন, খাইয়াল, পোলা বাড়ির মানুষ আইলে খাইতে পারবি না। হেমা হাসলো, খেয়ে নিল যত্নে, মুখে তুলে দেওয়া খাবার নীরবে। সাথে মাসুমা বেগম একটি ফাইল হেমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই ধর তোর হক, এটা এই বাড়ির দলিল আছে, অনেক বছর সামলাই রাখছি, তোর আমানত। হেমা বলল, দাদি, আমি এসব বুঝি না, তুমি মাসুককে দিও, আমি হারিয়ে ফেলবো। গতকাল ফোন এনে দিয়েছিল মাসুক, রাতভর শিখিয়েছে কিভাবে ব্যবহার করতে হয়। হেমা ফোন তুলল, টুকটুক করে মেসেজ লিখল বেশ সময় নিয়ে। কখন আসবে? জবাব এলো, কেন ভালো লাগছে না সেখানে? আমি তোমাকে মিস করছি। মাসুক বিছানায় আরাম করে শুয়ে হাসল, আর কোনো জবাব দিল না। একটু না হয় অপেক্ষা করুক, অধিকার বাড়ুক তার জন্য। ঠিক তখনই শান্তনু তার স্ত্রী আর মাকে নিয়ে হাজির। তাগাদা দেওয়া শুরু করলো মাসুককে তৈরি হতে। বলল, তোর শ্বশুরের সাদা পাঞ্জাবি একদম তোর মাপ মতোই ফিটিং করে এনেছি, দেখ ঠিকঠাক হয় কি না। মাসুক পাঞ্জাবি হাতে নিল। পুলিশ থেকে দর্জির কাজ শিখলি কবে? আমাদের সব পারতে হয়।
ততক্ষণে মাসুক পাঞ্জাবি গায়ে দিয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো নিজেকে। ঠিকঠাক হয়েছে, একদম শুধু একটুখানি লম্বা। হয়তো তিনি তার সময় অনেক লম্বা ছিলেন। শান্তনু বললেন, শ্বশুরের চয়েস বলতেই হয়। মনে হচ্ছে না আগের পাঞ্জাবি, একদম লেটেস্ট। অনবরত হেমা মেসেজ করে যাচ্ছে। মাসুক কোনো জবাব দিল না, বাকিদের নিয়ে বেরিয়ে পড়ল। সাথে আসেনি শুধু মৃদুল এবং রিমা, অল্প কয়েকজন মানুষের সাথে ছোট্টখাট্ট বরযাত্রী হেমার বাড়িতে এসে পৌঁছায়। বউ লাজুক হতে হয়, অথচ গাড়ির শব্দ পেয়ে হেমা লাফিয়ে বেরিয়ে এলো। মাসুকের নজর গেল হেমার দিকে। হুট করে কদমজোড়া থেমে গেল যেন। একগুচ্ছ গোলাপ তাদের দিকে এগিয়ে আসছে, সুন্দর মোহনীয়। আনমনে বলল, কিভাবে বিশ্লেষণ করব নতুন তোমাকে? বলেও থেমে যায়, চোখ নামিয়ে নেয়। আশেপাশে মুরব্বী মানুষজন, নির্লজ্জের মতো চেয়ে থাকা উচিত নয়। হেমা সবার কাছে এসে বলল, এত দেরি করলে কেন? মাসুক চোখ তুলল না। শান্তা বেগম হেমাকে নিয়ে গেল। সোফায় বসিয়ে দেওয়া হলো দুজনকেই একত্রে। ছেলের লজ্জাভাবটা খুব ভালো করেই বোঝেন। সকলের আলোচনার মাঝে মাসুক ধীর কণ্ঠে ছটফট করতে থাকা হেমাকে বলল, বউকে শান্ত থাকতে হয়, লজ্জা পেতে হয়, আর তুমি বসে বসে ছটফট করছো। হেমা মুখ ঘুরিয়ে বলে, আমার তো লজ্জা লাগছে না। মাসুক একেবারের মতো থেমে গেল, কপালে হাত রেখে মুখে তালা দিল। মেয়ের কণ্ঠে জোর যেন বেড়েই গেছে। মান সম্মান বাঁচাতে চুপ থাকাই শ্রেয়। কাজী সাহেবকে ডাকা হয়েছে এখানে, কারণ কেউই জানে না। বিয়ে তো আগেই হয়েছে, তাহলে তার কাজ কি? মাসুক এবং শান্তনু তার সাথে আলাদাভাবে কথা বলল, তাকে আপ্যায়ন করে বিদায় দিয়ে দিল। রাতে নীরবতা ভেদ করে বিদায়ের ক্ষণ এসে উপস্থিত। সন্ধ্যার মিষ্টি স্মৃতি সবার হৃদয়ে ছাপ ফেলেছে। হেমাকে বিদায় জানাতে গিয়ে মাসুমা বেগমের চোখে জল চিকচিক করে উঠল, যেন তার ছোট্ট মেয়েটাকে প্রথমবারের মতো তুলে দিচ্ছেন তার জীবনের সবচেয়ে আপনজনের হাতে। মাসুকের দিকে বাড়ির দলিল বাড়িয়ে দিতে চাইলে মাসুক শান্ত কণ্ঠে তা ফিরিয়ে দিয়ে বলল, হেমার অধিকার হেমারই, সে চাইলে নিজেই নেবে। আমি তার প্রাপ্য নিজের হাতে তুলে ঋণী হতে পারি না। বরং আপনি নিজের কাছেই যত্নে রাখুন। হেমার যখন এসব দলিল বুঝবার বোধ হবে, তাকে দিয়েন। মাসুকের ঘরে নকশা কখন বদলেছে হেমা জানে না। নিশ্চয়ই এটা শান্তনুর কাজ, তাই তো বিদায়ের সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরো ঘর জুড়ে ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে আছে, এক স্নিগ্ধ অনুভূতি। মালা বলেছিল যেন এখানে বসে অপেক্ষা করে মাসুকের জন্য, কিন্তু হেমা স্থির থাকতে পারল না। এতক্ষণ বসে থাকা কি সম্ভব? হঠাৎ করেই হেমা বারান্দার দিকে এগিয়ে গেল। পেট গুলিয়ে এলো তার, বুকের ভিতর অস্বস্তি জমাট বেঁধেছে। অস্থির লাগছে কেমন যেন, মনে হলো বারান্দায় দাঁড়ালে হয়তো শান্তি পাবে। আচমকা শীতল স্রোত বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। মাসুকের থুতনি এসে ঠেকেছে হেমার কাঁধে, হাতজোড়া সম্পূর্ণ পেঁচিয়ে আছে তাকে। উষ্ণ নিঃশ্বাসের সহিত গভীর গলায় প্রশ্ন এলো। এখানে কেন? হেমার নিঃশ্বাস আটকে ছিল, মিহি কণ্ঠে জবাব দিল, অস্থির লাগছিল। মাসুক চুলে মুখ গুজে দিয়ে বলল, এখন আরো অস্থির লাগছে। তোমার তো বউ সাজবার শখ ছিল, এখন তাহলে এই অস্থিরতা কেন? আগেও বহুবার তোমায় জড়িয়ে ধরেছি, কই তখন তো এমন কিছুই হয়নি। মাসুক হেমাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খায়, পরপর হাতের পিঠে। লম্বাটে শ্বাস ফেলে চোখে চোখ রেখে বলল, আমাদের বিয়ের দিন শর্ত লিখেছিলাম, তুমি যদি কখনো আমাকে ছেড়ে যেতে চাও, তাহলে তুমি সেই স্বাধীনতা পাবে। আমি সেই শর্ত তুলে নিয়েছি। তোমার স্বাধীনতা হরণ করছি। তুমি আমাকে ছেড়ে যেতে চাইলেও পারবে না। বন্দিনী করা হলো তোমাকে। এটা কি ঠিক হলো? হেমা মৃদু হেসে প্রশ্ন ছড়ে, তাহলে শোধ দাও। আমি এখন স্বার্থবাদীর মতো শোধ চাইবো। যদি আমার কারাগার থেকে মুক্তি চাও, তাহলে তোমার পেছনে দেয়া সব সময় আমি ফেরত চাই। আমার ধৈর্যের মূল্য চাই। তোমার প্রেমের রোগে ভুগতে থাকা হৃদয়ের পূর্ণ নিরাময় চাই। দিতে পারলে চলে যাও। হেমা জবাবে বলে ওঠে, যাব না, বন্দিনী হয়েই থাকবো। মাসুক হেমার গ্রীবাদেশে মুখ গুজে অস্পষ্ট স্বরে আওড়ায়, তোমার রূপকে আমি সংজ্ঞায়িত করতে পারছি না। মস্তিষ্ক শূন্য আর মুখ শব্দহীন। ভালোবাসতে ইচ্ছে হচ্ছে তোমায়, ধৈর্য চূর্ণ বিচূর্ণ হতে চাইছে। স্বস্তি দাও আমায়। দীর্ঘ খরার পরে হৃদয় জমিনে অবশেষে নামলো শান্তির বৃষ্টি। মাসুক সযত্নে আবদ্ধ করেছে হেমাকে, ভালোবেসে লুকিয়ে ফেলেছে বাহুতলে।
তার চোখের কোণে লুকানো অশ্রুবিন্দু এক বিনম্র স্পর্শে শুষে নিল। নতুন আশার আলোয় ঝলমল করে উঠল তাদের জগৎ। তাদের গল্প হবে নতুন, উদ্ভাসিত এক নতুন অধ্যায়ের সূচনা। হিমালয়ের বরফ শীতল হিমাদ্রিতে বুঁদ হয়ে থাকা মাসুকের কণ্ঠে প্রতিধ্বনিত হলো। জীবনের শেষ অবধি তোমার সঙ্গ চাই। তুমি পূর্ণ অথবা অপূর্ণ হও না কেন, তোমার ভাগের দুঃখ আমার হোক। তুমি শির উঁচু করে দাঁড়িয়ে থাকা শীতল শৃঙ্গের ন্যায় হও। মৃদুলের ঘর আজ খুশির আলোয় ঝলমল করছে। তাদের কোল জুড়ে এসেছে এক কন্যা সন্তান। মৃদুলের বাবা মায়ের চেয়েও বেশি যেন হেমার আনন্দ। ছোট্ট শিশুটাকে কোলে নেবার তীব্র আকাঙ্ক্ষায় ছটফট করছে সে। কিন্তু মৃদুল শিশুটাকে হেমার কোলে না দিয়ে মাসুকের দিকে এগিয়ে দেয়। মাসুকের হাত হঠাৎ কেঁপে ওঠে, তার চোখ জোড়া অদ্ভুতভাবে নিষ্পলক। মৃদুল যখন মায়ের দিকে চেয়ে নিচু কণ্ঠে বলে ওঠে, মৃদুল বলল, মা, তুমি ওকে নাও, আমি একটু পরে আসছি। ওর বউকে দেয়নি বলে আমার মেয়েটাকে ছুঁয়েও দেখলো না। মাসুক শীতল দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া, আমার এই ছোট্ট প্রাণের প্রতি কোনো রাগ নেই। আমি কিছু সময় একা থাকতে চাচ্ছি, তাই আর কি। মাসুক নিঃশব্দে করিডোরের শেষ প্রান্তে এসে দাঁড়ালো। চোখে ভাসছে হেমার মন খারাপ করা মুখটা। হৃদয়ে কেউ যেন ছুরি চালালো। দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং ট্রমা সরাসরি হেমার হাইপ্রোথ্যালামাসের কার্যক্রমে প্রভাব ফেলেছে। হাইপ্রোথ্যালামাস মানসিক একটি অংশ যা প্রয়োজন হরমোন নিয়ন্ত্রণ করে। মানসিক চাপের কারণে হাইপ্রোথ্যালামাসের কার্যক্রম ব্যতীত পিটুইটারি গ্রন্থি থেকে যথাযথ হরমোন নিঃসরণ ও 6 বছর যাবৎ পিরিয়ড সম্পূর্ণ বন্ধ। আকাশের দিকে চেয়ে মন বলল, আর কত ধৈর্যের পরীক্ষা দিতে হবে? জীবন কেন সম্পূর্ণ সমস্যাবিহীন হয় না? মৃদুলের মেয়ের মুখটা কল্পনা করছে বারবার। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, হাতে টান পড়ে। হেমা এসেছে। মাসুকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে মাথা রাখলো তার বলিষ্ঠ বাহুতে। নাক টেনে বলল, আমি কি বাবুকে ব্যথা দিলাম বলো? আমার কোলে কেন দিল না? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি কি এত খারাপ? বিশ্বাস করো, আমি ওকে ব্যথা দিতাম না। জবাব এলো না মাসুকের তরফ থেকে। হেমার নীরব আর্তনাদ হৃৎপিণ্ডে এসে বিচ্ছে। এরপর কি কথা আসতে পারে সেটাও জানে মাসুক। রন্ধ্রে রন্ধ্রে চেনে হেমাকে। হেমা বলল, আমরাও একটা বাবু নিয়ে আসি, ওকে কোলে নেব। মাসুকের চোখ ভেঙে পড়ে অশ্রুর জল। চোখের পাপড়ি ভিজিয়ে দিল। হেমা মগ্ন আকাশের দিকে, অন্য হাতে চশমা খুলে চোখ মুছে নেয়। হেমাকে জানতে দেওয়া যাবে না কিছুতেই। একাই বহন করতে হবে সবকিছু। আবার কোনো ট্রমাতে ফেলতে চায় না হেমাকে। হেমা আবার বলল, বলো না, আমরা আনবো একটা বাবু। কিছু পেয়েছে, আবার অনেক কিছুই হারিয়েছে। সব দুঃখ কাটিয়ে সুখের মুখ দেখার সাথে সাথে নতুন কোনো দুঃখ না এলেই পারত। বুকের চাপা ব্যথা পাশে রেখে মাসুক হেমার দিকে চেয়ে বলল, আমাদের মাঝে তৃতীয় কেউ আসবে না। আমাদের ভালোবাসার পরিধি হবে অবিভাজ্য। আমরা একসঙ্গে বৃদ্ধ হব, জীবনের প্রতিটি অধ্যায় পার করব হাতে হাত রেখে। এই হৃদয়ের অধ্যায়ে শুধু আমরা দুজনেই রয়ে যাব অনন্তকাল, চিরকাল।